আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন সময় মুভিতে দেখেছেন যে ত্রিভুজ প্রেমের কাহিনী। ত্রিভুজ প্রেম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে, মুভিতে বিশেষ করে দেখবেন আপনি, এর অন্তিম পরিণতি কিন্তু ট্র্যাজেডি। মানে এর কোনো আসলে সাফল্যের কোনো ইতিহাস সম্ভব না। আসলে ত্রিভুজ প্রেম তো তিনজনের মধ্যে কীভাবে আপনি একটা সফল সমাপ্তি ঘটাবেন। তো আমাদের রাজনীতিতেও আমরা বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর, মানে গত বছরের অগাস্টে আমরা একটা ত্রিভুজ প্রেম দেখেছিলাম। সেই ত্রিভুজ প্রেমটা কী ছিল? বিএনপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত, এই তিনজনের একটা ত্রিভুজ প্রেম। তিনজনে মিলে দেশে একটা সংস্কার করবেন, দেশ থেকে স্বৈরাচার হটানোর জন্য অথবা ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সংস্কার করবেন, যাতে নাকি আগামীতে কেউ ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, সেই প্রচেষ্টায় লেগেছেন। এটা ভালো প্রস্তাব ছিল, আমি নিজেও চেয়েছিলাম যে এমন একটা কিছু হোক যাতে নাকি ফ্যাসিবাদের আবার পুনরুত্থান না হতে পারে। এবং সেটা করতে যেয়ে তারা যেটা করেছেন যে এই ত্রিভুজ প্রেমের পরিণতিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তো এখন তো মধুরেণ সমাপয়াত যেটা বলা হয় আর কি, যে একটা মানে খুবই মধুর মিলন ঘটবে, কিন্তু সেটা ঘটেনি। রাজনীতির কবলে পড়ে এই ত্রিভুজ প্রেম এখন ত্রিমুখী সংঘাতে রূপ নিয়েছে। আমি বলছি যে সংস্কারের কথা বলা হয়েছিল, সেই সংস্কার যখন একটা অন্তিম পরিণতির দিকে যাচ্ছে, মানে শেষ হবে যখন, এবং সেই সংস্কারের শেষ যে প্রস্তাবটা তারা দিল সরকারের কাছে, এই জাতীয় ঐক্যমত্য কমিশন, ওটা দেখার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তো প্রতারণা হলো কেন? দুদিন আগে তো আপনারা সিগনেচার করে আসলেন, তো প্রতারণা কেন? এবং বিএনপির বক্তব্যটা হলো আমরা যা সিগনেচার করেছি এখন এই প্রস্তাবে আমরা তা পাচ্ছি না। আমরা যেভাবে সিগনেচার করেছি প্রস্তাবে সেটা নাই, উল্লেখ নাই। মানে এটা হলো অনেকটা এরকম আর কি, যে ওই বিয়ের অনুষ্ঠান দেখেন না, আলোচনা হয় কাবিন কত টাকা হবে, কী কী গহনা দেবে, কী করবে না, দেওয়া নেওয়ার একটা হিসাব হয়। তারপরে বিয়ে যখন পড়াতে যায় তখন দেখা যায় ওই গহনাগুলি আসে না, যে সমস্ত গহনা দেওয়ার কথা ছিল তার কিছুই দেয়নি, অথবা দিলে হয়তো ইমিটেশন দিয়েছে, অথবা দেয়নি। তো এটা নাকি ঝামেলা হবে না, সেই ঝামেলা হয়েছে। আরও বড় ঝামেলা হলো, বলা হয়েছিল কাবিন হবে মনে করেন 20 লাখ টাকা, কারণ কাবিন হয়ে গেছে 2 লাখ টাকা। এটাও তো একটা ঝামেলা, মেয়ের পক্ষ তো আপত্তি করবেই। এখন বিষয়গুলি এই ধরনের যে যা তারা অঙ্গীকার করেছে, অঙ্গীকারনামা যে সিগনেচার করেছে তারা, তার সঙ্গে প্রস্তাব যখন সেটা জনগণের কাছে পাঠাবে গণভোটের জন্য, তার সঙ্গে মিলছে না। বিএনপি আপত্তি করেছে। আবার গণভোট যেটা করবে সেই গণভোটটা কবে হবে এটা নিয়েও বিএনপির সঙ্গে জামাতের বিরাট বিরোধ। মানে ভাবখানে এরকম যে জামাতের বলছে যে এই নভেম্বরেই করতে হবে, বিএনপি বলছে নির্বাচন যখন হবে তখন করতে হবে। এখন এটা না করে ওটা করলে পরে দেশ উচ্ছন্নে যাবে, অথবা ওটা না করে এটা করলে বিএনপি ভাবছে যে এটাও দেশে উচ্ছন্নে যাবে। দেশ হবেটা কি? এই যখন বিরোধ চলছে তখন সরকার গত মাসের 28 তারিখে তারা বলল যে না ভাই আমরা আর পারছি না, আপনারা ঠিক করেন। তা আপনারা নিজেরা 7 দিন বসে ঠিক করেন। 7 দিনে তারা ঠিক করবে। আজকে 6ষ্ঠ দিন চলছে, আগামীকালকে 7 দিন শেষ হবে। তারা কি করেছে? কিছু ঠিক করতে পেরেছে? একটা মিটিংও করতে পারে না নিজেদের মধ্যে। এবং এটাও খুব ভ্যালিড যে যে জিনিসটা 8 মাস ধরে মিটিং করে, প্রতিদিন মিটিং করে 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 তারা সমাধান করতে পারেনি, সেই বিরোধ 7 দিনে কীভাবে সমাধান হবে? আবার আরেকটা প্রশ্ন আসছে যে এই বিরোধটা কি তৈরি করছে কে? এই বিরোধটা তৈরি করেছে ঐক্যমত্য কমিশন, এই আলী রিয়াজ সাহেব, মনির হায়দার, এরাই বিরোধী একটা পাকে, এক গোলমাল পাকে। আরো 2 জনই কিন্তু যুক্তরাষ্ট্রে উড়াল দিয়ে চলে গেছে, এদের আর কোনো দায় দায়িত্ব নাই। এখন তোমরা ভুগো, কি করবা? এখন এটা নিয়ে চলছে, এখানে টানা হচ্ছে। ওনারা তো এখানে আমেরিকায় মোটামুটি আরামে আছেন, এখন ট্রাম্পের রাজত্বে আছেন, ভালোই আছেন। তো ওনারা তো ওই দেশে নাগরিক ভাই, ওদেরকে আনছিলেন কেন আপনি? ঠিক আছে, আনছেন, করছেন, কি করছেন না করছেন আল্লাহ জানে। ভাই শুরু থেকে কিন্তু আমি প্রতিবাদ করছিলাম যে এই সমস্ত লোককে, এই সমস্ত ভাড়াটে বুদ্ধিজীবীকে আনেন না। এই দেশে কি লোক নাই? তারা কি কেউ বুঝে না? ডক্টর ইউনূস মনে করেন যে বিদেশি না হলে বোধহয় দেশ চলবে না, কারণ সব বিদেশিদের নিয়ে ভাড়া করে নিয়ে আসেন, কেমনি কেমনি টাকায় নিয়ে আসেন যে তোমাদেরকে দেশ উদ্ধার করতে হবে, নিয়ে আসেন। তারপরে তারা যে কী দেশ উদ্ধার করে এটা আল্লাহ জানে আর ইউনূস সাহেব জানেন। যাক, সে আলোচনা করে আর ওনাকে আর কত বলবো।
উনি তো এগুলি শুনেন টুনেন না, শুনলে তো একটু লজ্জা টজ্জা পাইতেন, মনে হয় তাও পান না। যাই হোক, ওনারা চলে গেছেন। সরকার কি হুমকি দিয়েছে যে আপনারা যদি 7 দিনের মধ্যে করতে না পারেন তাহলে আমরা করব। ভাই আমার প্রশ্ন হলো, যদি আপনারা করেন তাহলে সেটা জুলাই সনদ কীভাবে হবে, সেটা ঐক্যমত্যের সিদ্ধান্ত কীভাবে হবে? ঐক্যমত্য মতো লোক থাকতে হবে, ওটা তো হবে সরকারি একটা সিদ্ধান্ত। আর যদি সরকারি সিদ্ধান্ত দেয় তাহলে এতদিন ধরে নাটক করার কি দরকার ছিল? বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো এনে পলিটিক্যাল পার্টিগুলিকে দিয়ে দিতেন, তারা একটা টিক চিহ্ন দিয়ে দিত, আপনি মিলিয়ে বলতেন যে এগুলো এসব একমত হয়েছে, অথবা এগুলো হইলো, বাকিগুলো আপনারা পরে দেখেন, শেষ। এতদিন সময় নিলেন কেন? সময় নিয়েছেন এই কারণে, আসলে আপনারা সংস্কার চেয়েছেন কিনা জানি না, তবে সময় নিতে চেয়েছেন। যতদিন সময় নেওয়া যায় ততদিন ক্ষমতায় থাকা যায়, যতদিন ক্ষমতায় থাকা যায় ততদিন ঘি পাওয়া যায়, আঙুল বাঁকাও করতে হয় না, ঘি অটোমেটিক চলে আসে, আরামই আরাম। এই তো মতলবটা ভাই, এই মতলবগুলো তো আমরা বুঝি। আমরা তো এই দেশে অনেক বছর ধরে আছি, এই দেশের মাটি মানুষ মোটামুটি তো চিনি রে ভাই, কে কীভাবে কী করে জানি না। দেখেন বিরোধটা কোথায় যেয়ে ঠেকছে সেটা একটু বলি। কালকে 7 তারিখ, কালকের আগে আজকে হলো শেষ দিন, কিন্তু আজকে আপনারা একটু দেখেন যে বিভিন্ন পলিটিক্যাল লিডাররা আজকে, বিশেষ করে এই বিরোধী যে দুইটা দল আছে, এরা কে কী বলেছে এটা একটু দেখেন, শুনেন, তাহলে বুঝতে পারবেন। আজকে একটা অনুষ্ঠানে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, আর জামাতের হামিদুর রহমান আজাদ যিনি আছেন ওনাদের সহকারী জেনারেল সেক্রেটারি জেনারেল, উনিও ছিলেন। একই মিটিংয়ে পাশাপাশি বসে ওনারা কিন্তু পরস্পরের বিরুদ্ধে কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী কী বলছেন যে আপনারা কোথায় কোথায় রাস্তায় যাবেন, যদি বৃহত্তম দল যদি নামে তাহলে কিন্তু সংঘাত হবে। তার মানে বৃহত্তম দলকে মানে ওনারা নিজেরা, আর হুমকিটা দিলেন কাকে? জামাতকে। একসঙ্গে তো প্রেম ছিল রে ভাই, এখন জামাত আর বিএনপিতে লেগে গেল কেন? কারণ এই যে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি যে অবস্থানে, জামাত তার বিপরীত অবস্থানে। জামাত বলছে এইভাবেই হবে, জামাত বলছে যে এই নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে, বিএনপি বলছে গণভোট হবে নির্বাচনের দিন, এত আগে না। আর বিএনপি বলছে আমরা যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা হলো একটা বেসিক। আরও 5 দফা আছে জামাতের সব মিলে 5 দফা, এবং 5 দফার দাবিতে তারা তো আন্দোলন মাঠে নামছে, এবং 8টা দলকে তারা সঙ্গে পাইছে, মানে তারা সহ 8টা। এবং তারা এটাও হুমকি দিছে যে 11 তারিখের পরে 11 তারিখে তারা ঢাকা মহাসমাবেশ করবে, এবং 11 তারিখের পরে ঢাকা তাদের দাবি যদি না মানা হয় তা ঢাকা শহরের চেহারা তারা পাল্টে দেবে। হচ্ছে এটা কি? আবার জামাত কি বলেছে যে আপনাদের সঙ্গে কি আলোচনা করবো, আমাদের লিডার তো আপনার গত বৃহস্পতিবার আপনাদের মহাসচিবকে ফোন করেছিল। হ্যাঁ করেছিল, তাহের সাহেব ফোন করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আসেন মিটিং করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে ঠিক আছে আমি এটা আলাপ করে দেখি আমার দলের সঙ্গে আলাপ করার পর এই তো আজকে তারা এই রিয়াকশনটা দিল অফিসিয়াল, এবং তাদের কাছে দেয়নি, মিটিংয়ে দিয়েছে। কীরকমভাবে দিয়েছে শুনেন। সেই মিটিংয়ে আজকে একটা মিটিংয়ে ছিলেন আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব, ওনাদের স্থায়ী কমিটির সদস্য। সালাউদ্দিন আহমেদ সাহেব 2-3টা কথা বলেছেন। উনি আবার জামাতকে কিছু বলেন না, উনি সরাসরি সরকারকে বলেছেন, এবং উনি সরকারকে বলছেন যে আপনাদেরকে আমরা সমর্থন করছি, কিন্তু সেই সমর্থনটা কিন্তু একটা বাউন্ডারির মধ্যে আছে, এই সীমার বাইরে যাব না। আর আপনারা যদি মনে করেন যে অন্য একটা রাজনৈতিক দলকে দিয়ে আমাদেরকে আহ্বান করবে মিটিংয়ের জন্য, সে আলোচনায় আমরা যাব না। প্রধান উপদেষ্টা আপনি আছেন, আপনি ডাকেন আমরা যাবো, ওদের ডাকে আমরা যাবো কেন? তার মানে কি দাঁড়াচ্ছে? তারা কিন্তু মাইন্ড করছে যে আপনি ডাকবেন, আমাকে ডাকেন, আপনি কেন জামাতকে দিয়ে আমাকে ডাকাচ্ছেন? একদম ভ্যালিড কোশ্চেন, কিন্তু এই প্রশ্নের জবাব কী আসবে? এবং যেটা খুব অ্যালার্মিং আমি মনে করি সেই জিনিসটা হলো, মানে এই সরকারকে সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা আপনাদের আমি হুবহু পড়ে শোনাতে চাই। শুনে উনি কী বলেছেন? উনি বলেছেন আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। সরকারকে বলতেছে কিন্তু যে আপনাদের মনে রাখা দরকার। কেন মনে রাখা দরকার? যে আপনারা যদি অনির্বাচিত সরকার হন আপনাদের অনেক কিছু করার ইখতিয়ার নাই, এবং আপনাদের পেছনে কোনো জনসমর্থন নাই। এটা বিএনপি লোক বলতেছে। এবং আরও বলেছেন আপনাদের এরকম কোনো ইখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করা যে 7 দিনের ভিতরে আপনার সিদ্ধান্ত না হলে আমরা সিদ্ধান্ত নেব। মানে এই যে আপনি ডিকটেট করেছেন 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নেন, নাহলে আমরাই সিদ্ধান্ত নিয়ে নেব, এইটা করার আপনার কোনো ইখতিয়ার নাই।
কে কাকে ওয়ার্ন করছে? বিএনপি সতর্ক করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং তারপর ফিনিশিংয়ে এই কথাটা বলেছেন, এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না। দেখুন, অনেকদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে বিএনপি, কিন্তু আনফর্চুনেটলি এটা সরকারও বোঝে না, বিএনপিও বোঝে না। এটা ছিল আমার অভিমত। এখন মনে হচ্ছে বিএনপি স্বাবলম্বিত্ব প্রাপ্ত হচ্ছে। এখন বিএনপি বুঝতে পেরেছে, অথবা বলতে শুরু করেছে, হয়তো আগেও বুঝতো, বলতে শুরু করেছে যে তারাই হলো সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ, এবং এই জন্য তারা সেই স্ট্রেংথটাকে প্রত্যাহারের হুমকি হয়তো দিচ্ছে না, কিন্তু সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না। তাহলে দাঁড়ালোটা কি? রাজনীতির খপ্পরে পড়ে বিএনপি, জামাত, অন্তর্বর্তীকালীন সরকার, এই যে ত্রিভুজ প্রেম, এটা বোধহয় ত্রিমুখী সংঘর্ষে পরিণত হচ্ছে। আমরা জানি না এই প্রেম আবার রিস্টোর করা যাবে কিনা, যদি যায় তাহলে কি হবে আমরা এটাও জানি না। যদি এই সংঘাত চলতে থাকে তাহলে সংস্কারের বা ভবিষ্যৎ কি, নির্বাচনের বা ভবিষ্যৎ কি, সবচেয়ে বড় কথা আমাদের দেশের গণতন্ত্রের বা ভবিষ্যৎ কি? আজকের ভিডিওতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক হালচাল নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলেন, এই যে রাজনীতি একটা গরম বিষয়, এ হট আইটেম। এখানে আপনি যদি খুব নরম আচরণ করেন, বা রাজনীতির পরিবেশে যদি আপনি দেখেন খুব ডিপ্লোম্যাটিক বিষয় বা কূটনীতির বিষয়গুলো বেশি প্রাধান্য পাচ্ছে, শোরগোল কম হচ্ছে, আপনি ধরে নেবেন যে পর্দার আড়ালে ভয়ঙ্কর কিছু ঘটছে। এক। 2 নম্বর হলো যে আমাদের যে রাজনীতি, আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যে চাল, হাল, কূটকৌশল, এগুলোর সঙ্গে আপনি অনেকটা জিলাপির সঙ্গে তুলনা করতে পারেন। আবহমান বাংলায় জিলাপির যে জনপ্রিয়তা, এটা আবাল বৃদ্ধ বনিতা, খুব ডায়াবেটিস ইদানিং যাদের খুব বেশি হয়ে গেছে, তারা ছাড়া মোড়লে সবাই যদি গরম গরম জিলাপি কাউকে দেওয়া হয়, একেবারে ভেজে ভেজে দেওয়া হলো, সেই জিলাপি পছন্দ করেন না আমাদের বাঙালির মধ্যে, এরকম লোকের সংখ্যা খুব অল্প। 2 নম্বর হলো যে জিলাপির বৈশিষ্ট্য, বলা হয় যে জিলাপিতে 2.5টি পেস দেওয়া হয়। তো 2টো চক্কর দেওয়া হয়, 2টো চক্কর দিয়ে আবার মাঝামাঝি আর একটা টান দিয়ে এই জিলাপির যে ভাঁজ, এই ভাঁজটি যাকে বলা হয় ক্লোজ করা হয়। তো 2.5 পেসের এই জিলাপি এখন আর নেই, এখন জিলাপিতে বহু পেঁয়াজ হয়ে গেছে, কিন্তু বাঙালি কালচারে এই 2.5 পেসটি রয়ে গেছে। 2.5 পেস যদি আপনি ধরেন, আমাদের দেশের আবহমান বাংলার নারীর যে শাড়ি পরার যে রীতি, এখানে জনপ্রিয় কিন্তু 2.5 পেস। আবার যদি পুরুষের ধুতি পরা, একটা সময় পুরুষ ধুতি পরতো, হিন্দু মুসলমান সবাই এদেশে যারা আছেন তারা ধুতি পরতেন, তো সেই ধুতির ক্ষেত্রেও কিন্তু 2.5 পেস অত্যন্ত জনপ্রিয় একটা বিষয়, আর সেই শব্দ থেকে 2.5 শব্দটি এখানে এসেছে। মূল ব্যাপার হলো যে 2.5 শব্দটিকে দিয়ে যদি আপনি ধরেন, আমাদের দেশে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করার জন্য সাধারণত ডবল লেয়ার, 2 স্তরের একটা আলাপ আলোচনা থাকে। যেমন বিয়ে শাদী, এই যে দেখুন বিয়ে শাদী মানে ডবল কথা, আলাপ আলোচনা। তো এই যে বাংলা ধারায় যে বিয়ে শাদী, আলাপ আলোচনা, আলাপ সালাপ, গপ্প সপ্প, মানে সব জায়গাতে আমাদের কালচারের সঙ্গে 2 স্তরের একটা রক্ষা বহু রয়ে গেছে। আর সেটিকে মোটামুটি আড়াআড়িভাবে যদি আপনি সেটিকে একটা শেপ দিতে চান, তাহলে এই যে রক্ষা বহুটা রয়েছে, সেই রক্ষা বহুর মাঝামাঝি আপনাকে একটা টান দিতে হবে, একটা বাঁধ দিতে হবে। তো এই জিলাপির পেঁয়াজ, শাড়িতে 2.5 পেঁয়াজ, তারপরে ধুতিতে 2.5 পেঁয়াজ, এরপরে আমাদের যে প্রবাদ প্রবচনে যে প্রতিটি শব্দের সঙ্গে একটা সহজ শব্দ থাকে, এই কালচারের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে গরম নরম একটা ভাব থাকবে। মানে এখানে খুব গরম থাকবেন একচেটিয়াভাবে,
এখানে আপনাকে যেভাবে একটা ফ্যাসিবাদী চরিত্র দিয়ে দেবে, আপনি ইচ্ছা করলে হিটলারের মতো বা মুসলিনের মতো এই বাঙালিকে আপনি খুব বেশি দিন রাখতে পারবেন না। এই বাংলাদেশে বহু মানুষ চেঙ্গিস খান হওয়ার চেষ্টা করেছেন, হালাকু খান হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তারা একবার চেষ্টা করেছেন, দুইবার চেষ্টা করেছেন এবং আড়াইবারে গিয়ে তারা জাস্ট তাদের জীবনের ছেদ ঘটেছে। তো সেই দিক থেকে আপনি যদি শেখ হাসিনার সর্বশেষ জমানা দেখেন, তাহলে আপনি দেখবেন যে দুটো নির্বাচন করেছে। 2 নম্বরের দুটো নির্বাচন আর 2.5 মানে আরেকটা নির্বাচন করেছে, 3 নম্বর নির্বাচন, কিন্তু সেটা 2.5 পর্যন্ত যেতে পারেনি। 2.25 মধ্যে কিন্তু সেই নির্বাচনের ইতি ঘটেছে। তো আমাদের এই যে বাংলায় বর্তমান যে রাজনীতি চলছে, এই রাজনীতিতেও এখন 2.5 খেলা চলছে। গরম গরম জিলাপির যে আবহাওয়া, সে আবহাওয়াটা চলছে। আপনি যদি ধরুন যে এখানে বিএনপি এবং জামাত এই দুটো বৃহত্তর রাজনৈতিক দল এখানে আছে, কিন্তু এই দুটো দলের মধ্যে একটা রেখা দেওয়ার মতো, 2.5 পেজ দেওয়ার মতো, যেখানে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বন্ধন তৈরি করবে, সেই শক্তিটা নেই। অতীতের কথা চিন্তা করেন, বিএনপি এবং আওয়ামী লীগ যখন রাজনীতি করতো, তো সেখানে 2.5 পেজ দেওয়ার জন্য জাতীয় পার্টি ছিল, 2.5 পেজ দেওয়ার জন্য জামাত ছিল। আর এখন দুটো রাজনৈতিক দল দুটো ভিন্ন অ্যাঙ্গেল থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং এখানে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বন্ধন কিংবা ধরুন একটা যাকে বলা হয় রাজনৈতিক সম্পর্ক, এটা হওয়ার মতো কোনো অবস্থা নেই। ফলে আমাদের যে বাঙালির যে সাহিত্য, সংস্কৃতি, অভ্যাস, মন, মানসিকতা, বাঙালির যে কুষ্ঠি বিচার, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একত্র করে আগের জ্যোতিষীরা যেভাবে অনেক কিছুর যাকে বলা হয় ভবিষ্যৎ বলে দিতে পারতেন বা বলতেন, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। সেই ম্যাথমেটিক্যাল টার্মে এখন আমাদের যে রাজনীতি, সেই রাজনীতি ছন্দ হারা হয়ে পড়েছে। এগুলো এক। 2 নম্বর হলো যে জিলাপির মধ্যে আপনি যদি দেখুন দুটো প্যাচ থাকে। প্রথম প্যাচটা খুব বড় থাকে, তারপরে কাছাকাছি আর একটা প্যাচ থাকে। প্রথম প্যাচ এবং দ্বিতীয় প্যাচের মধ্যে যদি খুব বেশি পার্থক্য থাকে, তাহলে এখানে 2.5 প্যাচ দিয়েও আপনি জিলাপিকে রাখতে পারবেন না, ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক, প্রথম প্যাচটি মাঝে মধ্যে বড় হয়, দ্বিতীয় প্যাচটি তার চেয়ে একটু ছোট হয়। কিন্তু যদি প্রথম প্যাচের বা যাকে বলা হয় আকার আকৃতি ধরুন 100, বা আপনি গোল করে একটা বৃত্ত তৈরি করলেন, সেটার পরিমাণ হলো একটা ফুটবলের মতো, আর অন্যদিকে ছোট যে বৃত্তটি, এটি হয়ে গেল একটা বিন্দুর মতো, তাহলে সেখানে আপনি ইচ্ছা করলে 2.5 প্যাচ দেওয়ার যে যাকে বলা হয় গাণিতিক নিয়ম রয়েছে জিলাপিতে, এটা হবে না, জিলাপি তৈরি হবে না। এবং রাজনীতির সেই জিলাপি এখন তৈরি হচ্ছে না। এর কারণ হলো যেখানে বিএনপির মতো দল 35% তারা ভোটার তাদের আছে, সমর্থন আছে, অর্থবিত্ত, জনপ্রিয়তা, সংগঠন সেভাবে আছে। আর সেখানে যদি জামাতের জনপ্রিয়তা, ভোটার সংখ্যা দেখেন নট মোর দ্যান 5%, ফলে কি হলো 35% ভোটারকে দিয়ে যদি আপনি একটা বৃত্ত তৈরি করেন, আর তার মধ্যে যদি 5% ভোটারকে দিয়ে আপনি আরেকটা সার্কেল বৃত্ত তৈরি করেন, তাহলে বোঝার চেষ্টা করুন যে 18 কোটি মানুষের মধ্যে বিএনপি করা মানুষের সংখ্যা প্রায় 7 কোটি। 7 কোটি মানুষ হাতে হাত ধরে একটা বিরাট বৃত্ত তৈরি করলো। আর অন্যদিকে ধরুন 5%, 18 কোটির 5% কত লোক হয়? তো সেই লোকগুলো 1 কোটি ধরুন, সেই 1 কোটি লোক হলো, তো 1 কোটি লোকে হাতে হাত ধরে তারা একটা বৃত্ত তৈরি করলো। এখন এই বৃত্তের মাঝামাঝি যদি আপনাকে একটা রেখা টানতে হয়, তাহলে এরকম একটা দল দরকার যে মূলত অ্যাটলিস্ট 1.5 থেকে 2 কোটি লোক যদি না হয়, তাহলে এই 7 কোটি মানুষের যে বৃত্ত, সেই বৃত্তের মাঝামাঝি জিলাপির মতো একটা বন্ধন তৈরি করতে পারবে না।
তো তার ফলে কি হচ্ছে, শুধুমাত্র এটা ঘুরছে। বিজ্ঞানে আপনারা জানেন যে একটা নিউক্লিয়াস আছে, প্রতিটি অণুর মধ্যে একটি নিউক্লিয়াস আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন এই দুটো ঘুরতে থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর এই দুটোর মধ্যে যাতে সংঘাত তৈরি না হয় এই জন্য তৃতীয় শক্তি হিসাবে সেখানে নিউট্রন থাকে। যেভাবে সমান্তরালভাবে একটা রেল লাইন থাকে এবং রেলের স্লিপারগুলো যেভাবে রেল লাইনকে নির্দিষ্ট দূরত্ব সবসময় বজায় রাখে, রাজনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এইভাবে একটা সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে আপনি যেতে পারবেন না। তো এখন এখানে যে প্রথমত রাজনীতিতে বিএনপি এবং জামাতের মধ্যে যে সমান্তরাল একটা রেখা, এটা কোনো অবস্থাতে সমান্তরালভাবে আপনি আঁকতে পারবেন না। লম্বালম্বি করলেও হবে না। 7.5 কোটি মানুষ লম্বা করে দাঁড় করিয়ে দেন, 1 কোটি মানুষ দাঁড় করিয়ে দেন, সার্কেল করেন, হবে না। রিং করতে চান অলিম্পিকের মতো, একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দিতে যান, দেখবেন যে একটা হয়ে যাবে সে বিশাল বড় রিং, 7.5 কোটির রিং, একটা বৃত্ত, তার মধ্যে যদি ঢুকিয়ে দেন 1 কোটি হয় না। ফলে কি হচ্ছে, গত 14 মাস ধরে নানা তর্জন হচ্ছে, নানা গর্জন হচ্ছে, কিন্তু বর্ষণ হচ্ছে না। দ্বিতীয়ত, আপনার একটা সার্কেল, জিলাপি সবাই তৈরি করতে পারেন, আপনি পারবেন না। এটার জন্য অনেকগুলো মেকানিজম আছে, চিনির পরিমাণ, তারপর শেষে সেখানে যে ময়দার যে উপকরণটা যেভাবে মিক্স আপ করা হয়, যেটাকে খামি বলা হয়, খামি যেভাবে তৈরি করা হয়, তো সেই খামি তৈরি করার কৌশল আছে, ভাজার কৌশল আছে, তেলের কৌশল আছে, চিনির মিশ্রণের কৌশল আছে। সব মিলিয়ে এটি একটি উপাদেয় খাবার হয়, কেবলমাত্র নিখুঁত কারিগরের অধীন। তো রাজনীতিতেও কখনো কখনো এরকম নিখুঁত কারিগরের অভাবে অনেক রাজনীতির সম্ভাবনা সমূলে বিনাশ হয়ে যায়। আপনার কাছে সব উপকরণ আছে কিন্তু নষ্ট হয়ে যায়। এখন এই মুহূর্তে যারা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সমঝোতা করার চেষ্টা করেছেন বা করে চলেছেন, কিংবা ধরুন এই দুটো দলের উপর আধিপত্য দেখাতে চাচ্ছেন, এই দুটো দলকে পরিচালনা করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী লোকজন রয়েছেন, তারা আর যাই হোক না কেন রাজনীতির কারিগর নন। জিলাপির কারিগর শুধুমাত্র জিলাপি বানাতে জানে, কিন্তু আপনি যদি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এনে দেন, আপনি যদি নাসার একজন পাইলটকে এনে দেন, কেউ মানে পৃথিবীর সবচেয়ে বড় রকেট যিনি চালান তাকে এনে দেন, টমাস আলভা এডিসনের মতো একজন লোককে এনে দেন, বলে যে তুমি জিলাপি বানাও, সে পারবে না। এখন রাজনীতির যে ময়দান, এখানের যে রসায়ন, এখানে যে সকল আওয়াজ হয়, কথাবার্তা হয়, সেই জিনিসগুলোকে কম্পাইল করার জন্য যে সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা, নেগোশিয়েবল পাওয়ার এবং যে পলিটিক্যাল যাকে বলা হয় মিশন এবং ভিশন থাকা দরকার, সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন লোকের মধ্যে নেই, সিঙ্গেল ওয়ান, কারোর মধ্যে নেই। তারা অনেক গুণাবলী আছে, কেউ হয়তো খুব সুন্দর, কেউ অসাধারণ সুন্দরী, কেউ খুবই শিক্ষিতা, কেউ খুবই শিক্ষিত, মার্জিত, আরও অনেক তাদের জীবনে সফলতা আছে। কিন্তু রাজনীতির এই ময়দানে যাদেরকে নিয়ে তিনি জিলাপি তৈরি করবেন, সেই কৌশল তাদের মধ্যে নেই। ফলে গত 14 মাসে আমরা যে অশ্বডিম্ব পেয়েছি এবং আমরা যে যাকে বলা হয় দুর্নাম এবং বদনামের শিকার হয়েছি, এবং আমাদের জনজীবনে যতটুকু সম্ভাবনা ছিল, প্রায় প্রতিটি সম্ভাবনা যেভাবে ক্রমশ নেতিবাচকতার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে আজকের যে রাজনীতি, যে সম্ভাবনা, যে আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা নির্বাচন হোক, সেটা জুলাই সনদ হোক, কিংবা সেটা সংবিধান সংশোধন হোক, অথবা সংস্কার হোক, কোনোটার মধ্যেই কোনো সম্ভাবনার যে বীজ এখন পর্যন্ত সেটা বপন করা হয়নি। ফলে দিশাহীন একটা জাতি অনির্ধারিত একটা গন্তব্যে এগিয়ে চলছে। সেই গন্তব্য কোথায় এবং কিভাবে শেষ হবে, একমাত্র বিশ্বজাহানের। রাজনৈতিক বিভেদ এবং তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দল নিজেরাই দেশের মালিক হতে চাইছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে জনগণের ম্যান্ডেট ছাড়াই কিছু রাজনৈতিক দল তার মতন করে কিছু বিষয় চাপিয়ে দিতে চাচ্ছে এবং তারাই মালিক।
এমন একটা ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা জুলাই গণঅভ্যুত্থানের দোহাই দিচ্ছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করা এবং জুলাই চেতনা বাস্তবায়ন করা, এই বিষয়ে তারা যেতে চাইছে না। সেই কারণেই আমির খসরু মাহমুদ চৌধুরী বলতে চাচ্ছেন যে কিছু কিছু দল যে নিজেরাই মালিক বনে গেছেন বা মালিক হতে চাইছে, এমন একটা ধারণা তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তিনি বলছেন, জনগণের মালিকানা নিশ্চিত করার জন্য গত 17 বছর এই দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে, কিন্তু আমার মনে হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল নিজেরাই মালিক হয়ে যেতে চাইছে। আপনারা মালিক হবেন কেন? মালিক তো জনগণ। দলগুলো ঐক্যমত্যের বাইরে গিয়েও নিজেদের দাবি জোর করে আদায় করার চেষ্টা করছে, অর্থাৎ যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার বাইরে যে তারা নিজেদের দাবি আদায় করার চেষ্টা করছে। অন্য কোনো দাবি থাকলে তা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সংসদে আসতে হবে। যেমন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, সেই সনদে তো বলা হয়নি যে এই জুলাই সনদের মানে আইনি ভিত্তি সংসদের বাইরে হবে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে। সে কারণেই বলছে যে জাতীয় সংসদ নির্বাচন দিলেই তো জুলাই সনদ বাস্তবায়নটা ত্বরান্বিত হয়, কিন্তু তার বাইরে গিয়ে অন্য ইস্যুটা আনা হচ্ছে কেন? জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক আদেশের মাধ্যমে গণভোট করতে হবে নির্বাচনের আগেই, এই কথাগুলো তো জুলাই সনদে ছিল না। তাহলে এটার দাবি কেন? এটাই হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর মূল যুক্তি। শনিবারে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহার এবং অনলাইন প্রমিস ট্র্যাকার নামক ওয়েবসাইট এবং অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। আমির খসরু বলছেন, দীর্ঘ আলোচনার পর আমরা একটা ঐক্যমত্যে আসতে পেরেছি, সনদ স্বাক্ষর করেছি। যেহেতু সবার ঐক্যমত্যে একটা সনদ স্বাক্ষরিত হয়েছে, সেই সনদকে আমাদের সম্মান করতে হবে। তবে এর বাইরেও আমাদের অনেক চিন্তা থাকতে পারে, এই চিন্তাকে সম্মান করতে হবে। আমরা যেটা ভাবছি না অন্য রাজনৈতিক দল ভাবলে তার প্রতি সহনশীল হতে হবে। রাজনৈতিক দলগুলোর এটা ভাবতে হবে যে যতটুকু ঐক্যমত্য হয়েছে এর বাইরে গিয়ে নতুন ইস্যু সৃষ্টি করলে তা ঐক্যমত্যের প্রতি সম্মান জানানো হবে না। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটা আলোচনা আসছে, হতেই পারে, তবে তা বাস্তবায়নের ক্ষেত্রেও ঐক্যমত্য থাকতে হবে। তো যাই হোক, মোট কথা যে এই যে মানে এখন বিষয়টা হচ্ছে যে বিএনপির ফোকাস পয়েন্টটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু জামাত এবং এনসিপি কোনো কোনো ক্ষেত্রে বলছে যে আগেই হইতে হবে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি আগেই দিতে হবে। পার্লামেন্টের উপর বিশ্বাস নেই, পার্লামেন্টে যারা জিতবে মানে বিএনপিকে টার্গেট করছে তারা বাস্তবায়ন করবে না, সেই কারণে আগেই দিতে হবে। কিন্তু আগে দিতে গেলে সেটা হচ্ছে সংবিধানকে আরো বাইপাস করা হবে। সংবিধান যেহেতু বর্তমান সংবিধান অনুযায়ী দেশ চলছে, সুতরাং এই সংবিধানের আওতায় এখন নির্বাচন হবে, নির্বাচিত পার্লামেন্ট সনদ বাস্তবায়ন করবে। এটাই হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর মূল বক্তব্য। এই কারণে তিনি বলছেন যে এই প্রথাগত জিনিস, এই সিস্টেমের বাইরে যে কিছু দল তাদের দাবি আদায়ের মধ্য দিয়ে তারা নিজেরাই দেশের মালিক বনে যেতে চাইছেন, এমন একটা ধারণা তারা সামনে। আঙ্গুল যে ভাইরাল হইতে পারে এটা আগে জানতাম না। ডাক্তার তাহের সাহেবও বোধ হয় কোনোদিন কল্পনা করে নাই যে ওনার আঙ্গুল এভাবে ভাইরাল হবে। টক শোতে যান, আপনি যে কোনো চ্যানেলে যান, টক শোতে ওই একটাই আলোচনা আঙ্গুল নিয়ে। মনে হইতেছে কি জানেন, আঙ্গুল জায়গা মতো দিয়ে দিছে, না হলে আঙ্গুল নিয়ে কেন এত কথা হবে? অনেক কথা, আমিও কিছু কথা বলবো আঙ্গুল নিয়ে। আসলে হয়েছে কি জানেন, উনি একটা প্রবাদ বাক্য বলছে যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হবে। এই পর্যন্ত ঠিক আছে, যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। এই পর্যন্ত বইলা যদি উনি থাইমা যাইতো তাহলে আলোচনাটা হইতো না, কিন্তু ভাইরাল হইতো না। ভাইরাল হয়েছে কেন? আঙ্গুল বাঁকা করার পর আরেকটা শব্দ জুড়া দিছে, ঘি আমার লাগবেই। হাই হাই, ঘি আমার লাগবেই। ভাই ব্রাদার, যাদের ঘি কেনার দরকার আগামী ঈদের জন্য আগেই কিনা রাখেন, ঘির দাম বাড়বে, কারণ ঘি আমার লাগবেই, ঘি আমার লাগবেই। এইটাই জ্বালা যন্ত্রণা সবাই। কেন জ্বালা যন্ত্রণা? এটার মধ্যে একটা হুমকি আছে, একটা থ্রেট আছে, একটা বার্তা আছে।
একটা আত্মবিশ্বাস আছে। কি ইঙ্গিত দেয় জানেন? যে ভাই যতই হাঙ্কি পাঙ্কি করো, ওই যে বলছে না, নো হাঙ্কি ফাঙ্কি, কারণ কোনো হাঙ্কি ফাঙ্কি কইরা কোনো লাভ হবে না। হাঙ্কি ফাঙ্কির মানে কি জানেন? চালাকি কইরা, চাতুরতা কইরা কোনো লাভ হবে না, এইটাই বুঝায় ভাই। হাঙ্কি পাঙ্কির অর্থ এইটাই, যে চাতুরতা কইরো না, চালাকি কইরো না, কোনো কিছুতেই কুল পাবা না, কারণ ঘি আমার লাগবেই, আর ওইখানেই জ্বালা যন্ত্রণা। এই জন্যই এত আলাপ আলোচনা। হ্যাঁ ভাই, এই জন্যই এত আলাপ আলোচনা। আচ্ছা, এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘি আমার লাগবে? এর পিছনে একটা শক্তি কাজ করতেছে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কোন শক্তি? জনগণের শক্তি। হ্যাঁ, ওনারা বুঝা ফেলাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে। আর কারা আছে? বাংলাদেশের ছাত্র সমাজ। হ্যাঁ ভাই ব্রাদার, এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাতে ইসলামের সাথে আছে, ছাত্র শিবিরের সাথে আছে বইলেই উনি অত শক্তভাবে কথা বলছে। এটার ইঙ্গিত দেয় কি জানেন? যে ভাই আপনারা মাইনা নেন, না মাইনা নিলে আমরা মাঠে ফয়সালা করব। হ্যাঁ, মাঠেই ফয়সালা করব। মাঠের ফয়সালা ভাই ভয়ঙ্কর ফয়সালা, ওদিকে যাওয়া উচিত না। কারণ কি জানেন? মাঠের ফয়সালা তো হয় ভাই লাঠির মধ্যে দিয়া, বাইরাবাইরির মধ্যে দিয়া। ওই যে ব্রাহ্মণবাড়িয়া যেটা হয়, ওই ঘটনা ঢাকায় হোক, এটা কি আমরা চাইবো? না, চাইবো না। আর ওইটা করার সুযোগও নাই। হ্যাঁ ভাই, ওই সুযোগ আর নাই, এটা আমার বিশ্বাস। হ্যাঁ ভাই, আমার এটা ব্যক্তিগত বিশ্বাস। আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি, র্যাব, পুলিশ সব একসাথে মাঠে নামবে। হ্যাঁ ভাই, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মাঠে নামতেই হবে ভাই। পুলিশ ভাইদেরকে তো আগে নামতে হবে ভাই। পুলিশরাই হচ্ছে একটা দেশের সৌন্দর্য, একটা শহরের সৌন্দর্য। ভাই ব্রাদার, আপনারা বহুজন বহু দেশে গেছেন, আপনারা তো দেখছেন একটা দেশের মধ্যে যা কি দেখেন? আর্মি দেখেন না, পুলিশ দেখেন, তাই না? পুলিশই দেশের সৌন্দর্য। আর সেই পুলিশকে যদি আপনারা ওই যে বিছানার চাদরের মতো ব্যবহার করেন, তাহলে তার হইল না হয়। ওই কাদের সাহেবের সাথে কথা হচ্ছে ডিবি হারুনের। আয় হায়, মিস্টার হারুন তো স্যার 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 কইতে কইতে অস্থির। আর কাদের সাহেব ওনাকে বকাঝকা করতেছে যে তুমি কেন ওই 6 জন? না না, আমাকে এটা তো দিতে বলছে আরেকজন, মানে আরেক নেতার কথা বলতেছে। মানে সবই নেতা আর নেতা। এই নেতাদেরকে সার বইলা বইলা নিজেদেরকে বিছনার চাদর বানায় ফেলাইছিল ভাই অতীতে। কিন্তু সেরকম ভাবে কি দেশ চলবে? না, সেরকম ভাবে চলতে পারে না। দেখেন ভাই ব্রাদার, আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস, এই পুলিশ কেন খারাপ হয়েছে এটার একটা অঙ্ক আছে। র্যাব কেন খারাপ হয়েছিল এটার একটা অঙ্ক আছে। আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে। এই সোজা অঙ্কটা তো আপনারা বুঝেন। কে লাই দিছিল? কে প্রশ্রয় দিছিল? শেখ হাসিনা প্রশ্রয় দিছিল, তাই না? তার কারণেই ওর কার জন্য বানাইছিল? শুধু কি এই ছাত্র শিবির, জামাত, বিএনপি ওই আয়না ঘরের মধ্যে আর্মি ঢুকায় নাই? আর্মি হইয়া আর্মির অফিসারকে ঢুকায় নাই? ঢুকাইছে তো ভাই। এগুলো করতে বাধ্য করা হয়েছে। তার মানে কি? একটা ডন, একজন মাফিয়া কিং যা বলে তা করতে হয়। দেশটাকে ওই পথেই তো নিয়ে গেছিল, যার কারণে এই জুলাই গণ অভ্যুত্থান, 5ই আগস্ট। আর এই 5ই আগস্টে যে দিল্লিতে চলে গেল, হ্যাঁ ভাই, দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে। দিল্লিতে যায় এই পর্যন্ত গত 15 মাসে কোন অনুতপ্ত আছে? কোন এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইউনূসের গলায় ফাঁসির দড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, একদম তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে, উনি এই কথাও বলে। আরেকটা ভয়াবহ কথা বলছে, দেখেন এই কথা থেকে অনেক কিছু শিখার আছে, বিশেষ করে আমাদের পুলিশ ভাই, আর্মি ভাই এবং র্যাব ভাইদের। হ্যাঁ, ওনাদের অনেক কিছু শিখার আছে। দেখেন শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই, অর্ডার দেই নাই। এই প্রতিরক্ষা বাহিনীকে, এই পুলিশকে, র্যাবকে, আর্মিকে উনি ডাইরেক্ট অস্বীকার গেছে। উনি সরাসরি বলছে যারা গুলি চালাইছে তারা তাদের বসের কথায় গুলি চালাইছে, আমার কথায় না। আমি কাউকে হুকুমও দেই নাই, কাউকে অর্ডারও করি নাই, এমন কোনো প্রমাণ নাই। আর যা কিছু এই যে অডিও কল টোডিও কল এগুলো নাকি সব এআই, উনার ভয়েস না। উনি এই ধরনের কথা বইলা দেখেন আপনাদেরকে অস্বীকার গেল। দেখছেন এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ আপনাদেরকে এখন চিনে না। হ্যাঁ ভাই, দেখেন কাজ উদ্ধার কইরা এখন আপনাদেরকে চিনে না। বিছানার চাদরের মতো ব্যবহার করে আপনাদেরকে এখন হবে। রাজনীতিবিদদের পায়ে ধরে সালাম করা যাবে না। হ্যাঁ ভাই, রাজনীতিবিদদের চামচামি করা যাবে না, তাদের হুকুমে চলা যাবে না। তাদের হুকুমে যদি চলেন দেশ সঠিক পথে আসবে না।
আইন যা বলে সেটাই করতে হবে আপনাকে। আপনার উপরের বস যেটা বলবে সেটাই তো আপনি শুনবেন। আবার বস দাস হয়ে কোনো হুকুম জারি করে শুনবেন না ভাই, শুনবেন না। ওপেন একদম এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিবেন। এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই, দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনার চাকরি ফিরিয়ে দিবে, এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে। আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফেরত অবশ্যই পাবেন। না হলে তো ভাই আবার একটা অভ্যুত্থানে, কোনো মা কি তার সন্তানকে দিবে অভ্যুত্থানে যাওয়ার জন্য? কোনো বাবা কি বলবে যা বাবা দেশের জন্য তুই মাঠে নাম, বলবে কি? না, বলবে না। আমার মনে হয় ঘরের তালা দিয়া নিজের সন্তানকে আটকায় রাখবে, স্কুল কলেজে যাইতে দিবে না। কেউ যদি বাইরে হয় খুঁজা বাইর করে যায় না, ঘরে ঢুকায় ফেলবে। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে তাদের রক্তের কোনো মূল্য বুক খালি হইল, তার মূল্য কি পাইছে? না, তার মূল্য পায় নাই। বরঞ্চ বিতর্ক আর বিতর্ক, শুধু আলোচনা। কি সংবিধানের 106 ধারায় কি আছে, 100 ধারায় কি আছে, 9 ধারায় কি আছে, সংবিধান খুঁজা বেড়ায়, সংবিধান খুঁজা বেড়ায়। এই সংবিধানের ভিতরে কি লেখা আছিল যে আপনারা গণ অভ্যুত্থান কইরা তাকে দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাই দিবেন? এরকম কোনো কথা তো লেখা ছিল না। তাহলে এত সংবিধান সংবিধান করেন কেন? জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান চায়। নতুন বলতে একেবারেই নতুন না, এর আগেও আপনারা 16-17 বার এটা উলট পালট করছেন। এইটা নিয়ে হয়তো 18 বার হবে, এখন না হয় 18 বার হবে। হ্যাঁ, 18 বার হইতে অসুবিধা কি? 17 বার যদি সবাই করতে পারে, জুলাইয়ের জন্য যারা রক্ত দিল তারা কেন এটার পরিবর্তন করতে পারবে না? আসল ঘটপত্রের পিছনে বিরাট একটা রহস্য লুকায় আছে। সেই রহস্যের নাম কি জানেন? একটা কবর। আর সেই কবরটা কার? ভারতের আধিপত্যের কবর। হ্যাঁ ভাই, ভারতের যে এই যে নজরদারি, খবরদারি, এই 54 বছর যা দেখে আসছেন সব কিছুর কবর এই জুলাই সনদপত্র। হ্যাঁ, সব কিছুর কবর হয়ে যাবে। যার জন্য রাজি না ওনারা, যার জন্য রাজি না ওনাদের যে অনুচর আছে এই দেশে, তারা রাজি না, কিন্তু রাজি হইতেই হবে। সরকার মানে ডক্টর ইউনূস স্যার 7 দিনের আগামীকাল অথবা আরো একদিন আছে, 7 দিন পুরা হয়ে যাবে। 7 দিন পর তো সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে। কারণ সরকার তো বলছে যে আপনারা 7 দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমরাই সিদ্ধান্ত নিব। সরকার কি ওই কথা থেকে সরে আসবে? না, সরে আসতে 13 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয়। 13 তারিখই তো একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে, তাই না? যেভাবে প্রচার করা হয়েছে চারিদিক থেকে, হায় হায়, 13 তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে, ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ। ভারতের কাছাকাছি চলে আসছে, বর্ডারের কাছাকাছি সবাই এইসব বৈশা রয়েছে, ফাটায় ফালাইব। কারণ 13 তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে। আসলে রায় না, রায়ের দিন ধার্য করবো। সেই দিন যে কবে আমরা রায় দিব, সেই দিনটা, রায়ের দিন বেশি দূরে না ভাই, হয়তো 1 সপ্তাহ দূরত্ব হবে। ওইটা ওরা বুঝা ফেলাইছে, বুঝা ফেলাই অস্থির হয়ে গেছে। ভয় তো পাইছি, ভয় না পাইলে এই কথাকেই বলে যে আমি কাউকে হত্যার হুকুম দেই নাই। পুলিশের দায়িত্ব নেয় না, ওই যে আর্মির এক অংশের দায়িত্ব নেয় না, র্যাবের এক অংশের দায়িত্ব নেয় না। কেন নেয় না? ভয় পাইছে। ভয় পাইছে বলেই তো, নাইলে উনি যেভাবে গত 15 মাস কথা বলতেছে, এরে মার এরে ধর, ওর কলে কি বলছে? আমাকে আল্লাহ বাঁচায় রাখছে শুধু একটি কারণে, আমি ডক্টর ইউনূসের গলায় দড়ি পরাইতে চাই, তারে না ঝুলাইয়া আল্লাহ আমাকে নিবে না, এরকম কথাও বলছে। আরে ভাই, আল্লাহরে বিপদে ফেলায় দেয় মানুষ। চিন্তা করছেন, উনি একটা খুনের জন্য বলতেছে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে, ডক্টর ইউনূসকে মাইরাই উনি মরবে, আল্লাহ এই জন্য ওনাকে বাঁচায় রাখছে। এখন আল্লাহ ওনার কথা শুনবে? এটা হয়েছে কেন জানেন? এই ধরনের মানুষ না, চোখ আছে চোখে দেখতে পায় না, কান আছে কিন্তু কানে শুনতে পায় না। আল্লাহ তাকে বধির কইরা দিছে, তো আল্লাহ তাকে অন্ধ কইরা দিছে। কারণ কি জানেন? ওকে আরো চরমে যাইতে দেওয়ার সুযোগ করে দিছে। তুই আরো যাইতে থাক, যাইতে থাক। আপনারা তো জানেন একটা ঢিল যে যত জোরেই উপরে মারুক না কেন ফেরত আসতেই হবে। হ্যাঁ, আপনাকেও ফেরত আসতে হবে, আপা আপনাকেও ফেরত আসতে হবে। বাপ বাপ কেউ ছাড়ে না, তাইলে তো ভাই আল কোরআন মিথ্যা হয়ে যাবে। ওখানে স্পষ্ট লেখা আছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। তার মানে কি জানেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সাবধান করে দিছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ধ্বংস করে দেয়। নিজের চোখের সামনেই তো দেখতে পারছেন, এই যে 5ই আগস্টে, এটা কি ধ্বংস না? নিশ্চয়ই ধ্বংস। 32 নম্বরের দিকে তাকান, এটা কি ধ্বংস না? নিশ্চয়ই ধ্বংস। নিশ্চয়ই উপরওয়ালার ইঙ্গিত আছে। কারণ উনি সীমাবদ্ধটা আল্লাহ কিভাবে প্রকাশ করে জানেন?
মানুষের মনের মধ্যে ঢুকায় দেয়। হ্যাঁ ভাই, মানুষের মনের মধ্যে ঢুকায় দেয়, এই যে দেখ এটা হইলো সঠিক আর এটা বেঠিক, আর এই বেঠিকের জন্য ওকে তারা ঘৃণা কর। যারা অন্যায় করে, অপরাধ করে, সীমা লঙ্ঘন করে, মানুষ তো তাকে ঘৃণা করে। আর ওই ঘৃণাটাই হচ্ছে অভিশাপ। ঘৃণার আরেক নাম অভিশাপ। আর ভালো কাজের আরেক নাম কি জানেন? দোয়া। হ্যাঁ ভাই, ভালো কাজের আরেক নাম দোয়া। আসেন আমরা সবাই জন্য। তার মানে কি ডাক্তার শফিকুর রহমানই এই দলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর, এবং জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রী তিনি হতে যাচ্ছেন বলেই তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমন ভাবে সম্বর্ধনা জানিয়ে নিয়ে আসা, যেগুলো জামায়াতে ইসলামী সাধারণত কিন্তু এ ধরনের শোডাউন করে না, কিংবা জামায়াতে ইসলামীর আমিরকে তার জন্মস্থান সিলেটে ওই ধরনের একটা মোটরসাইকেল শোডাউন দিয়ে অভ্যর্থনা জানানো, সেই প্রশ্নগুলো কিন্তু এখন করা খুব স্বাভাবিক যে জামাত আসলে কাকে ভাবছে প্রধানমন্ত্রী হিসেবে, সৈয়দ মোহাম্মদ তাহের নাকি ডাক্তার শফিকুর রহমানকে। বিএনপি 237 আসনে মনোনয়নের তালিকা প্রকাশ করার পর এবং খালেদা জিয়াকে তিনটি আসনে মনোনয়ন দেওয়ার পর এটা পরিষ্কার যে বিএনপি আপাতত প্রধানমন্ত্রী পদে তাকেই ভাবছে এবং খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনী যাত্রায় শুরু করেছে। এই অবস্থায় এটাও পরিষ্কার হয়েছে যখন জাতীয় নাগরিক পার্টি সরাসরি বিএনপির সঙ্গে এখন পর্যন্ত কোনো আসন ভাগাভাগির ঘোষণা দেয়নি, আবার খবর দিচ্ছে, নানা রকম স্ট্যাটাস দিয়ে জানান দিচ্ছে যে বিএনপির সঙ্গে কোনো রকম আপোষ রফায় যেতে তারা প্রস্তুত নয়। কিন্তু এই ঘোষণা চলে এসেছে যে খালেদা জিয়ার আসনগুলোতে, অর্থাৎ ওই 3টি আসনে জাতীয় নাগরিক পার্টি কোনো প্রার্থী দেবে না। তার মানে সংখ্যাগরিষ্ঠতাতেও যদি কোনো সমস্যা থাকে তাহলেও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে অন্তত প্রধানমন্ত্রী পদে বিএনপিতে কে আছেন সে বিষয়ে একটা আপোষ রফা অথবা বোঝাপড়া হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিও প্রধানমন্ত্রী হিসেবে, বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে দেখতে রাজি। জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো, বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ক্ষমতার এতটা কাছাকাছি গেছে। জামায়াতে ইসলামীর সমর্থকেরা, নেতারা এমনকি এটাও বলছেন যে তারা বিএনপিকে হারিয়ে দিয়ে ক্ষমতায়ও চলে যেতে পারেন। আর সাম্প্রতিক যেসব জরিপ বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে 2024-এর আগস্টের পর থেকে বিএনপির জনপ্রিয়তা যেমন কমেছে, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা তেমন বেড়েছে। এই অবস্থায় জামাতে ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সহ সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ আরো কয়েকজন নেতৃবৃন্দকে, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আমরা 2024-এর আগস্টের পর থেকে চিনতে শুরু করি এবং বিশেষভাবে ডাক্তার শফিকুর রহমান নায়েবে জামায়াতে ইসলামীর আমিরে জামায়াত এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, তারা সবসময়ই সম্মুখ ভাগে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এখন জামায়াতে ইসলামীর রাজনীতিটা যেভাবে চলছে তাতে একরকমের মনে হচ্ছে যে তারা ভাগাভাগি করে নিয়েছেন দায়িত্ব। ডাক্তার শফিকুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ তাহের, তারা দুজনেই কিন্তু পেশায় চিকিৎসক। একেবারে ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করতে করতে জামায়াতের এই শীর্ষ পদগুলোতে তারা এসেছেন। ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি সরাসরি রোকনদের ভোটে নির্বাচিত হয়ে, অর্থাৎ জামায়াতে ইসলামীর সদস্যদের ভোটে এমনভাবে করে নিয়েছেন দল পরিচালনার ক্ষেত্রে, তাতে গত কয়েক মাসের মন্তব্য পড়লে এটা তো দেওয়া দলগুলোর সঙ্গে সম্পর্ক, দলগুলোকে রীতিমতো মানে জামায়াতে ইসলামী আসছে, জামায়াতে ইসলামী কিন্তু জিতে যাবে, আপনার দলের চেয়ে আমাদের দল অনেক বড়, কিংবা অপর পক্ষকে লুটেরা, চাঁদাবাজ এসব বলে অভিহিত করার মাধ্যমে কোণঠাসা করে রাখা সহ নানা রকম কৌশল প্রয়োগ করে রাজপথ গরম রাখছেন মূলত সৈয়দ মোহাম্মদ তাহের, এবং তিনি রাজপথের সভা সমাবেশ, জনসংযোগ এসবের নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশে তিনি এমন বক্তব্য রাখছেন যেগুলো সরাসরি নায়েবে আমিরের সেসব বক্তব্যের একরকমের জবাব দিতে বাধ্য করছে। সম্প্রতি তিনি এমন কথাও বলেছেন, এই যে গণভোট ছাড়া তো ভোটে যেতে জামায়াতে ইসলামী কিছুতেই রাজি নয়। এই অবস্থায় জামায়াতের নায়েবে আমির কিন্তু এই কথাও বলেছে। ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান জানিয়ে ফোনও করেছেন। মতে আসলে পৌঁছতে পারলো না যে গণভোট আগে না, ভোট আগে, সংসদ নির্বাচন আগে, কিংবা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি কে স্বাক্ষর করবেন, কিভাবে বাস্তবায়িত হবে, এই বিষয়গুলো নিয়ে যখন কোনো সিদ্ধান্ত না জানিয়ে ঐকমত্য কমিশনের দ্বিতীয় যে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের
পরে, যার দরবারে বসে এত এত আলোচনা, সেই আলী রিয়াজ যখন আমেরিকায় চলে গেলেন তখন কিন্তু সৈয়দ মোহাম্মদ তাহেরই প্রথম এই সমাধানটা দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো আবারও বসতে পারে এবং তারা রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানান। সেই আহ্বানের কথা মাথায় রেখেই কিন্তু আসিফ নজরুল 1 সপ্তাহের সময় দিলেন সরকারের তরফে যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে বসে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে। মানে এটা কিন্তু সৈয়দ মোহাম্মদ তাহেরের সাজেশন, এবং তিনি সংবাদ মাধ্যমে এসে সংবাদ সম্মেলন করে এই সাজেশন দিয়েছিলেন যে ঐকমত্য কমিশন পারে নাই, আসুন আমরা রাজনৈতিক দলগুলো একসাথে। কিন্তু সৈয়দ মোহাম্মদ তাহের বলে রেখেছেন প্রয়োজনে আঙুল বাঁকা করতে পারবেন তারা। বিবেচনা করেন 2024-এর আগস্টের পর থেকেই তো আমাদের দেখা, দেখবেন যে তিনি বড় বড় সাক্ষাৎকার দিচ্ছেন, তার মন্তব্য, তার বক্তব্য সবসময় সমঝোতার, ঐকমত্যের। তিনি যেমন বলেছেন যে নির্বাচনেও জামায়াতে ইসলামী একা একা যাবে না, তিনি বলেছেন জামায়াতে ইসলামী একটা জোটে, জামায়াতে ইসলামীর আমির মানে আমিরে জামায়াতও ডাক্তার শফিকুর রহমানও বারবার বলছেন যে গণভোট আগেই হতে হবে, কিন্তু তিনি মাঠ গরম করার কথা না বলে তিনি পাশাপাশি এ কথাটাও বলছেন যে জামায়াতে ইসলামীও মনে করে যে ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হওয়া দরকার। কিন্তু ওই যে বলছিলাম রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে তারা ভাগাভাগি করছেন, অন্যদিকে নায়েবে আমির বারবার বলছেন, জামায়াত ডাক্তার শফিকুর রহমান তিনিও বলছেন গণভোটটা আগে হতেই হবে, কিন্তু তিনি এখনো বলছেন যে ফেব্রুয়ারিতেও নির্বাচনটা দরকার এবং সেই নির্বাচনটা হতে হবে একটা সমঝোতার নির্বাচন, যাতে যে সরকারটা গঠিত হবে সেই সরকারটা সকলের সরকার হয়ে ওঠে। ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতায়, বিবৃতিতে, সাক্ষাৎকার দিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের কি হবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সংখ্যালঘুদের কি হবে, এরকম নানা তাত্ত্বিক বক্তব্য ব্যাখ্যা করছেন। তার মানে একটা রাজনৈতিক ভূমিকা ভাগাভাগি করে নিয়ে লক্ষাধিক লোকের তারা ঘটালেন জুলাই মাসে। সেখানে তিনি বক্তৃতা দেওয়ার সময় দুবার অসুস্থ হয়ে পড়েন এবং তারপর কয়েক মাস বিশ্রামে থাকেন তিনি, এবং সে সময়টায়ও আমরা দেখি যে জামায়াতের নায়েবে আমির তিনি অত্যন্ত কার্যকরভাবে দলের এক রকমের দায়িত্ব বুঝে নেন এবং ওই বিশ্রামটা তাকে নিরবচ্ছিন্নভাবেই নিতে দেওয়া হয়। কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকেই আবার পুনর্নির্বাচিত করা হলো দলটির আমির হিসেবে, এবং এই সম্প্রতি তিনি যখন বিদেশ সফর শেষে, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেতাকর্মীরা ঘিরে ধরে যেভাবে ঢাকা শহরে প্রবেশ করানো হলো, কিংবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আমির পুনর্নির্বাচিত হওয়ার পর তার নিজের এলাকা সিলেটে যে জনসংযোগের পর সেখানে যেরকম গাড়ি মোটরসাইকেল শোডাউনের খবর বেরিয়ে এলো সংবাদ মাধ্যমে, সেটাতে এটা নিশ্চিত যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানই এই দলের শীর্ষ নেতা। কিন্তু তার মানে কি ডাক্তার শফিকুর রহমানই এই দলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর, এবং জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রী তিনি হতে যাচ্ছেন বলেই তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধরনের শোডাউন করে না, কিংবা জামায়াতে ইসলামীর আমিরকে তার জন্মস্থান সিলেটে ওই ধরনের একটা মোটরসাইকেল শোডাউন দিয়ে অভ্যর্থনা জানানো? সেই প্রশ্নগুলো কিন্তু এখন করা খুব স্বাভাবিক যে জামাত আসলে কাকে ভাবছে প্রধানমন্ত্রী হিসেবে, সৈয়দ মোহাম্মদ তাহের নাকি ডাক্তার শফিকুর রহমানকে? এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দলের ভেতরেও আলোচিত হচ্ছে, কারণ জামাতে যেমন আমির নির্বাচনটা বা যে কোনো পদে শীর্ষ পদের নির্বাচনটা একেবারে দলের গঠনতন্ত্রে লেখা আছে, সেই নিয়ম অনুযায়ী সময় অনুযায়ী হয়ে যায় সদস্যদের সরাসরি অংশগ্রহণে, ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রী কে হবেন সংসদে, তারা সংসদ নির্বাচনে ফলাফল ভালো করলে সেটাও নিশ্চয়ই আলোচিত হচ্ছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের খুব সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপির ভেতরে আসলে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে, তার প্রমাণ ঐকমত্য কমিশনে তারা যখন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন এবং একই ব্যক্তির প্রধানমন্ত্রী সংসদে স্বেচ্ছাচারী হয়ে ওঠেন, তখন বিএনপি তাতে আপত্তি জানিয়েছে। বিএনপি আরেকটা সংস্কার প্রস্তাব যেটিতে আপত্তি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা প্রস্তাব করেছিলেন যে এক ব্যক্তি 10 বছরের বেশি টানা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, কিন্তু বিএনপি বলেছে এক ব্যক্তি যতদিন ইচ্ছা প্রধানমন্ত্রী থাকতে পারবে।
এই বিষয়গুলো বিবেচনা করলে বিএনপি আর জামায়াতে ইসলামীর রাজনীতির পার্থক্যটাও বোঝা যায়। জামায়াতে ইসলামী যেহেতু তৃণমূল থেকে একরকমের সংগঠন করতে করতে নেতা হওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং একরকমের নির্বাচন এবং গঠনতন্ত্র অনুসরণ করে দলীয় নেতৃত্ব নির্ধারণ করে, সেই অবস্থায় জামায়াতে ইসলামী বরাবর সেই মতামতের পক্ষে যে বিভিন্ন ব্যক্তি, মানে ভিন্ন ভিন্ন ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্বে থাকা উচিত এবং একই ব্যক্তির দীর্ঘ সময় ধরে আসলে প্রধানমন্ত্রী থাকা উচিত না। যদিও জামায়াতে ইসলামীর আমিরদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা বহুবার পুনর্নির্বাচিত হয়েছেন, এমনকি শীর্ষস্থানীয় পদে থাকা ব্যক্তিবর্গের ক্ষেত্রে সেটা হয়েছে, কিন্তু জামায়াত বরাবর মনে করে যে দেশের প্রধানমন্ত্রীত্বের ক্ষেত্রে সেটা হওয়া উচিত না। সেই বিষয়গুলো মাথায় রাখলে ধারণা করা যায় যে জামাত একরকমের সিদ্ধান্ত নিয়েছে যে হয়তো যদি প্রধানমন্ত্রী হন ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামায়াত, সৈয়দ মোহাম্মদ তাহের সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। যদি সংসদ নেতা হন ডাক্তার শফিকুর রহমান, তাহলে হয়তো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মোহাম্মদ তাহের। এক্ষেত্রে জামায়াতে ইসলামী আরেকটা হিসাব নিকাশ করছে। সৈয়দ মোহাম্মদ তাহের নায়েবে আমির, তিনি কিন্তু নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি 2001-এর নির্বাচনে বিএনপি জামাত 4 দলীয় জোটের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি কুমিল্লার আসন থেকে জয়লাভ করে আসেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনে জয়লাভ করতে পারেন নাই। 2001 সালে বিএনপি জামাত জোটের জোয়ারের সেই নির্বাচনেও তিনি সিলেট আসন থেকে দাঁড়িয়ে ভোট পেয়েছিলেন 41% মতো, কিন্তু জিতে আসতে পারেন নাই। আর 2018 সালে তিনি ঢাকার আসন থেকে নির্বাচন করেছিলেন, এবারও নাকি ঢাকার আসন থেকেই নির্বাচন করবেন। 2018 সালে তো জামায়াতে ইসলামী দুপুর 12টার মধ্যে নির্বাচন থেকে সরেই দাঁড়ালো। কাজেই এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু কাজেই জামায়াতে ইসলামীকে এসব হিসাব নিকাশও করতে হচ্ছে যে সংসদ সদস্য হয়ে আসতে পারবেন কোন নেতা, এবং তারা যখন এই যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমির পুনর্নির্বাচিত হওয়ার পর আবারও বলেছেন সিলেটে গিয়েও যে পিয়ার পদ্ধতির নির্বাচনটাই আসলে জনগণ চায়। পিয়ার পদ্ধতির দাবি থেকে যে এখনো জামায়াতে ইসলামী সরে আসছে না, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি থেকে, তারও একটা কারণ হচ্ছে এই দলটি দেখে তাদের ভোটের সংখ্যা যে পরিমাণ বেড়েছে, আসন ওয়ারি ধরলে হয়তোবা জিতে আসার সম্ভাবনার ক্ষেত্রে বিএনপি অভিজ্ঞতায় এবং এলাকায় প্রভাব প্রতিপত্তির কারণে অনেক এগিয়ে থাকবে এবং তারা যে পরিমাণ ভোট পাবে আসনে হয়তো সেটার প্রতিফলন ঘটবে না। এই হিসাব থেকে জামায়াতে ইসলামী কিন্তু বারবার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের দাবিটাও জোরদার রাখছে এবং সে দাবিও কিন্তু তারা এখনো ছাড়ে নাই। কারণ একমাত্র আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেই তারা দেখে যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ তাহের মিয়া, গোলাম পারওয়ার সহ তাদের যে শীর্ষ নেতৃবৃন্দ তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এই বিষয়গুলো জামায়াতে ইসলামীর মাথায় রাখতে হচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতার ভীষণ কাছে এবং সংসদীয় পদ্ধতির নির্বাচনে, প্রচলিত পদ্ধতির নির্বাচনে একটি দল কাকে কাকে মনোনয়ন দিচ্ছে কোন এলাকায় সেটা যেমন গুরুত্বপূর্ণ, কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে সামনে নিয়ে আসছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাব কষেই বিএনপি তারেক রহমানকে পাশে সরিয়ে রেখে, বিশেষ করে তারেক রহমানের ফেরার যখন কোনো ঠিক নাই, পাশে সরিয়ে রেখে অসুস্থ খালেদা জিয়াকেই সামনে এগিয়ে আনতে বাধ্য হয়েছে জামায়াতে ইসলামী। ডাক্তার শফিকুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ তাহের অত্যন্ত সক্রিয়, দলের ভেতরে জনপ্রিয়, রাজনীতির মাঠে এবং সংবাদ মাধ্যমে সমানভাবে উৎসাহী এই দুই নেতার মধ্য থেকে কাকে প্রধানমন্ত্রী পদে বেছে নেয়, কাকে সংসদ নেতা, দলীয় প্রধান, এসব পদগুলোতে তারা দেখতে চায়, এই বিষয়গুলো জামায়াতে ইসলামী নিশ্চয়ই সামনের দিনগুলোতে ঠিক করবে। নাকি জামায়াতে ইসলামীও বিএনপির মতোই সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তিকে রাখতে? বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে। কিন্তু মুশকিল অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যে আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে। বাংলাদেশে যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দল তাদের প্রার্থী নির্বাচন করে চলছেন, বিএনপি ইতিমধ্যে 237 জনের মনোনয়ন
মোটামুটি কনফার্ম করেছে, এনসিপিও তাদের মনোনয়ন দেওয়া শুরু করেছে, জামাত তো অনেক বেশ কিছু আগেই তারা মনোনয়ন দিয়েছে। তাহলে নির্বাচনে একটা গন্ধ পাওয়া যাচ্ছে, বা এই গন্ধটা পাওয়াই উচিত। কিন্তু মুশকিল অন্য জায়গায়। এখন যেখানে গিয়ে ঠেকলো সেটা হলো এই যে সম্প্রতি বিশেষ করে সব দল বলতে জামাত, বিএনপি এবং এনসিপি আর অন্য যারা যারা বিএনপির ছত্রছায়া আছেন তারা বিএনপি যা বলে, যদি কেউ জামাতের ছত্রছায়া থেকে থাকেন তাহলে জামাত যা বলে, সেগুলো হলো অন্য দলের কর্মকাণ্ড। তো সেই অ্যাঙ্গেলে চিন্তা করলে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একটা ঐক্যমত্যে আসছে, এবং এই ঐক্যমত্যে আসার পর একটা বিষয়ে দুইটা বড় দলই দুই দিকে গো ধরেছে। জামাত গো ধরল যে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে গণভোট দিতে হবে, এমনকি গণভোট দিতে যদি দেরি হয় তাহলে নির্বাচন প্রয়োজনে পিছাতে হবে, তাদের বক্তব্যটি এরকম। পাশাপাশি বিএনপি বলছে যে গণভোট এবং নির্বাচন, সংসদ নির্বাচন একই দিনে হতে হবে। এই যখন আলোচনা চলছে তার আগে আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি, যেহেতু ঐক্যমত্য হইতে পারে না এই সমস্ত রাজনৈতিক দলগুলো, এবং তারপরে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে, তো সেই হিসাব করে সবকিছু মিলিয়ে আবার সরকার রাজনৈতিক দলের কাছেই ফেরত দিছে তাদের ঐক্যমত্যে আসার জন্যে 7 দিনের টাইম দিয়েছে। ইতিমধ্যে সেটা 3-4 দিন পার হয়ে গেছে। তো জানা গেছে যে জামাতের পক্ষ থেকে নাকি বিএনপির কাছে ফোন কল করা হয়েছিল এবং সেই ফোন কলের কোনো সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি এই কথাও চলমান আছে যে আঙ্গুল সোজা নয়, প্রয়োজনে বাঁকা আঙ্গুল বাঁকা করে ঘি নিতে হবে জামায়াতের, এবং কোনো হানকি ফাঙ্কি চলবে না, এই ধরনের কথা তারা বলেছে। এবং সেটা নিয়ে মোটামুটি তারা আজকে পর্যন্ত সিরিয়াস বলেই মনে হয়। তো তার আলোকে কয়েকটা কথা আমি বলতে চাই যে এই যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এটাকে অনেকেই অনেক স্যাটায়ার করে বলছে। আমি স্যাটায়ার করে বলতে চাই না, তবে হাঙ্কি ভাঙ্কি কথাটাকে একটু আমি হালকাভাবে নিচ্ছি। এটা স্যাটায়ার করা যায়, এগুলো রাজনীতিতে হাঙ্কি ভাঙ্কি কথাগুলো চলে না। তবে সোজা আঙ্গুলে যে ঘি ওঠে না বাংলাদেশের রাজনীতিতে, বিশ্বের রাজনীতি নিয়ে আমি আলোচনা করব না, তাদের রাজনীতির স্টাইল আলাদা। গণতন্ত্র যে সমস্ত দেশে আছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা গণতান্ত্রিক সিস্টেমটা, গণতন্ত্র স্টাবলিশ রাখার জন্য তাদের যে চিন্তা ভাবনা, আমরা তার কাছে কিনার দিয়েও নাই। আমরা যেমন খালি চিৎকার করে বলি আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে, প্রথম তো গণতন্ত্র থাকতে হবে, তারপর না রক্ষা করা। যেই জিনিসটা নাই সেটা রক্ষা করবো কেমনে? বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, তো নাই বিধায় এখন যদি বলি গণতন্ত্র রক্ষা করা, আগে গণতন্ত্র আসার যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে হবে। প্রথম গণতন্ত্র আসতে হবে, তারপরে তাকে রক্ষা করার ব্যাপার। যাই হোক, সেই আলোচনায় আমি যাচ্ছি না, এখন সেটা বড় আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে যে আঙ্গুল বাঁকা করে হলেও তারা ঘি তাদের নিতেই হবে। এই কথাটার অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো গণভোটটা তাদের আগে আদায় করতে হবে, এছাড়া আমার কাছে কোনো ইয়ে নাই। তবে হ্যাঁ, রাজনীতিতে আঙ্গুল বাঁকা করে সবকিছু নিতে, আঙ্গুল সোজা করে কেউ কিছু পেয়েছে বলে আমার জানা নাই। এই উপমহাদেশের কথা যদি আমি বলি, যে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান দুটো ভাগ হলো, সেটা তো সোজা আঙ্গুলে হয়নি, আঙ্গুল বাঁকা করে একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে। তারপরে সেখান থেকে যখন আবার রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের উপরে, তখন এখানে আন্দোলন করা হয়েছে, সেটা 52-এর ভাষা আন্দোলন। ওখানেও আঙ্গুল বাঁকা করা হয়েছে, সোজা আঙ্গুলে রাষ্ট্রভাষা বাংলা হয়নি। বরকত সালাম, রফিক, জব্বার তারা তাদের জীবন দিয়ে ভাষাটাকে রেখেছে, ওটাই বাঁকা আঙ্গুল রাজনীতিতে। এরপর যদি 1971 সালের দিকে আসি, সেখানে কিন্তু এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর, সেই সুযোগ তারা দেয়নি। অবশেষে সেটার যে আন্দোলন হইল তার বিরুদ্ধে, সেই আন্দোলনটা আস্তে আস্তে টার্ন নিল লিবারেশন ওয়ারের দিকে, আঙ্গুল বাঁকা করেই। বঙ্গবন্ধু তখন বাংলাদেশের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ বানানোর পক্ষে আঙ্গুলকে এমন বাঁকা করলেন যে শেষ পর্যন্ত
দেশ স্বাধীন হতে বাধ্য হলো, তার মানে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয়। আবার বাংলাদেশে যদি আমরা আসি, আমরা এরশাদ সাহেব টেক ওভার করলেন 1982 সালে। এই টেক ওভার করাটাও মোটামুটি বাঁকা আঙ্গুল বলা চলে। যে গ্রাউন্ড উনি করেছেন, দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছিল ইত্যাদি ইত্যাদি ইস্যুতে। তারপরে যখন এরশাদের পতন আবার আসলো 1990 সালে, তখন কি সোজা আঙ্গুলে এরশাদ সাহেব পদত্যাগ করেছিলেন? করেননি। এবং সেখানে তিন দলীয় আন্দোলন হইলো, যা বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ মিলে আঙ্গুলে এমন বাঁকা করলেন যে নুরুদ্দিন সাহেব বলতে বাধ্য হয়েছিলেন, তৎকালীন আর্মি চিফ, যে আর সম্ভব না। এবং এই বাঁকা আঙ্গুল দিয়ে এরশাদকে সরানো হয়েছে। আবার 1996 সালে একইভাবে জাতীয় পার্টি, জামাত এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার আনতে বাধ্য হলো তৎকালীন সরকার। সেটা বাঁকা আঙ্গুল বাঁকা করার প্রক্রিয়ায়, অর্থাৎ আঙ্গুল বাঁকাই করতে হয়। অর্থাৎ এই যত রাজনৈতিক অধিকার আদায় করা হয়েছে সব বাঁকা আঙ্গুল দিয়ে। এরপরে যখন 111 আসলো, সেটাও বাঁকা আঙ্গুলের মাধ্যমে, সহজভাবে আসেনি। ফখরুদ্দিন সাহেবকে কেউ সহজভাবে অ্যালাউ করেছিল? করেননি। অর্থাৎ বাঁকা আঙ্গুল দিয়ে সবকিছু করতে হয়। তারপরে যদি আমি আসি জুলাইয়ের যে অভ্যুত্থান, আঙ্গুল সোজা করে কি হয়েছিল? আন্দোলন যখন তুঙ্গে, তখন কিন্তু ক্ষমতাসীন শেখ হাসিনা আঙ্গুল বাঁকা করতে 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 80% বাঁকা করে ফেলেছেন। 20% বাকি ছিল। সেই 20% যখন বাঁকা করতে চাইলেন, প্রশাসনের বিরূপ মনোভাবে সেটা আর বাঁকা করতে পারলেন না। সেটা জানার পর মাঠে আন্দোলনকারীরা বাকি 20 অর্থাৎ 100% আঙ্গুল তারা বাঁকা করে ঘি তাদের কাছে নিয়ে গেলেন। তার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয়, সহজভাবে কেউ কিছু দেয় না। খুব সিম্পলি যদি বুঝাইতে চাই, মানুষ আরো সহজে বুঝাই যে আপনার সন্তান যখন আপনার কাছে একটু দামি একজোড়া জুতা চেয়ে বসলো, 4, 5, 6 বাচ্চা, আপনি তখন একটু গো ধরেন, এত দামি জুতো দেওয়া যাবে না। বাচ্চা যখন ডিটারমাইন্ড থাকে, দিতে হবে নাহলে স্কুলে যাব না, দিতে হবে নাহলে খাবো না, ইত্যাদি ইত্যাদি, গো ধরার অনেকগুলো রাস্তা। ওটা কি বলে? আঙ্গুল বাঁকা। একটা পর্যায়ে মা বাবা দুজনের সিদ্ধান্ত, না ঠিক আছে, ছেলেকে একজোড়া জুতা কিনে দেওয়া হোক। এটাকে বলে বাঁকা করে আদায় করা। তো জামাত এখন মাঠে নেমেছে বাঁকা করে গণভোট আগে আদায় করার জন্যে। কতখানি বাঁকা করছে তা আমরা জানি না। তবে বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে। কিন্তু মুশকিল অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যে আঙ্গুল বাঁকা করতে থাকে, তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে। তখন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে কিনা, কিংবা সামনে যে নির্বাচন চাই সেটা হবে কিনা, এই সমস্ত অনিশ্চয়তাগুলো দেখা দেবে। তবে জামাত আঙ্গুল বেঁকে বসেছে এবং সে গণভোট আদায় করবে। আর বিএনপি তারাও গণভোট নিতে চায়, সেটা নির্বাচনের দিকে। তা আঙ্গুল যদি বাঁকা থাকে, বাঁকা হতে থাকে, বাঁকা হতে হতে কে সার্ভাইভ করে? গণভোট কি নির্বাচনের আগে হয়, না নির্বাচনের দিনে হয়, নাকি গণভোটকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হলে নির্বাচন বানচাল হয়ে যায় এবং ইউনূস সাহেব চলে যায়? এই সব কিছু দেখার অপেক্ষায় থাকলাম আমরা। দেখা যাক কি হয়।